ভ্যাজাইনাইটিস এবং সার্ভিসাইটিস এটা আমাদের আলোচনার টপিক আসলে এই ভিডিওতে, অর্থাৎ জেনিটাল ট্রাক্টে যে ইনফেকশনসগুলো হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। ইনফেকশনস যেখানে আছে তার মানে অবশ্যই এখানে কিছু মাইক্রো অর্গানিজম দায়ী আছে। আমরা এক এক করে দেখব যে নিসেরিয়া, গনোরি, ইকোলাই, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, তারপরে ক্যালামাইডিয়া, তারপরে আমরা মাইকোপ্লাজমার কথা বলবো, ইকোলাই আসবে, আরও অনেকগুলা অর্গানিজম আছে যেগুলো হচ্ছে এই ইনফেকশনগুলো করে। এখন নর্মালি ভ্যাজাইনা এর যে পিএইচ থাকে সেটা আমরা জানি যে ভ্যাজাইনার পিএইচ নর্মালি অ্যাসিডিক থাকে। অ্যাসিডিক যে পিএইচটা থাকবে সেই অ্যাসিডিক পিএইচে কিন্তু নর্মালি অর্গানিজমগুলো এখানে এসে ইনফেকশন করবে, স্পেশালি অ্যাসেন্ডিং ইনফেকশন করবে, সেটাভাবে পসিবল হয়ে ওঠে না। বাট বিভিন্ন কন্ডিশন আছে, যেমন ধরো মেনস্ট্রুয়েশনের টাইমে একটা মহিলা যখন পিরিয়ড হচ্ছে সেই টাইমটাতে, অথবা মহিলাটা প্রেগনেন্ট যখন, একটা মেয়ে যখন এখনো পিউবার্টিতে পৌঁছায় নাই, ভ্যাজাইনাল পেস্টে কিছুটা অ্যালকালাইন থাকতে পারে। আবার সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ওই জায়গায় সিমেন্টটার কারণে দেখা যেতে পারে ভ্যাজাইনাল পিএইচ কিন্তু অ্যালকালাইন হয়ে যেতে পারে, এবং আলটিমেটলি এই যে ভ্যাজাইনাল পিএইচ মেইনটেনেন্স হচ্ছে না, এই কারণে কিন্তু এই ভ্যাজাইনাইটিস হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, এখন সার্ভিসাইটিস যখন আমরা পড়বো এটাকে অ্যাকিউট সার্ভিসাইটিস, ক্রনিক সার্ভিসাইটিস, এভাবে দুইটা ভাগে আমরা ভাগ করি, এবং ভাগ করে আমরা মেইনলি আলোচনা করব। আমাদের একটা ইন্টারেস্টিং আলোচনা হতে যাচ্ছে। আমরা একটা কথা বলে আসি যে একটা ফিমেল জেনিটাল ট্রাক্ট এর আন্ডার তো অনেকগুলো জিনিস পড়ে। ভালভা পড়ে, যেটা ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া, ভ্যাজাইনা পড়ে, ভ্যাজাইনাল ক্যানেল যেটা, সার্ভিক্স পড়বে, ইউটেরাস পড়বে, অনেক কিছু পড়বে। তো এই জেনিটাল ট্রাক্ট জুড়ে বডিতে কিন্তু ন্যাচারালি বেশ কিছু ডিফেন্স মেকানিজম থাকে, যে কারণে মহিলাটাতে কিন্তু ইনফেকশন হয় না। যেমন ধরো ভালভার কথা যদি বলি, ভালভা কি থাকে, ভালভাটা বা এক্সটার্নাল যে জেনিটালিয়াটা থাকে এটা নর্মালি কি থাকে, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, সো এইগুলা অনেক বেশি মানে কাছাকাছি থাকে, ক্লোজলি থাকে, ফলে অর্গানিজমকে ঢুকতে একটা বাধা এরা ন্যাচারালি রেজিস্ট্যান্স করে। এবং এখানে কিছু অ্যাপোক্রাইন গ্ল্যান্ড থাকে ভালভাতে। আনডিসাইলেনিক অ্যাসিড আমরা বলি, এটা একটা ফাঙ্গিসাইড, অর্থাৎ ফাঙ্গাস যারা আছে, যেমন ধরো ক্যান্ডিডা অ্যালবিকান্স, আমরা জানি এরা কিন্তু ইনফেকশন করতে পারে। এখানে ক্যান্ডিডা অ্যালবিকান্স যেটা, এরা হচ্ছে কার্ড লাইক ভ্যাজাইনাল ডিসচার্জ করতে পারে। ওকে, আমরা দেখবো। আর সো এই গ্ল্যান্ড থাকার কারণে এটা একটা প্রোটেকশন দিচ্ছে। তারপরে ল্যাবিয়াগুলো খুবই অ্যাপোজিশনে থাকে, কাছাকাছি থাকে। ইন্ট্রোয়াইটাস বা ভ্যাজাইনাল ওপেনিং যেটা, সেটা ক্লোজ হয়ে থাকে। আর ভ্যাজাইনার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল এরাও কিন্তু খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, অ্যাপোজিশনে থাকে। আর ভ্যাজাইনাল যে এপিথেলিয়াম থাকে, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, সো মাল্টি লেয়ার্ড একটা এপিথেলিয়াম। এটা কিন্তু ভালো মানে এফেক্টিসি দেয়, এটা নন ক্যারাটিনাইজ থাকে, এবং 4 থেকে 5 পিস থাকে ভ্যাজাইনাল। ওইখান থেকে ডর্ডিলাইন্স ব্যাসিলাই, এটা আমরা জানি যে ডর্ডিলাইন্স ব্যাসিলাই যেটা বলতে ল্যাক্টোব্যাসিলাসকে বোঝানো হয়। তো এটা কি করে, এটা হচ্ছে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেনটা এখানে থাকে এপিথেলিয়াল সেলে। সো এই গ্লাইকোজেনটাকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করবে, এবং এই ল্যাকটিক অ্যাসিডে কনভার্সনের মাধ্যমে এরা অ্যাসিডিক একটা মিডিয়াম তৈরি করে। আর তারপরে ভ্যাজাইনাতে বিভিন্ন মিউকোজাল ইমিউন রেসপন্স তৈরি হয়, যেমন অ্যান্টিবডি তৈরি হতে পারে, ফ্যাগোসাইট, সাইটোকাইন্স ওখানে এসে একটা প্রোটেকশন ইনফেকশনের বিরুদ্ধে সৃষ্টি করতে পারে। সার্ভিক্স হচ্ছে, মনে রাখবো, সার্ভিক্সে বিভিন্ন গ্ল্যান্ড থাকতে পারে, যেটাকে আমরা রেসিমোস ভ্যারাইটি এর গ্ল্যান্ড বলি, এবং এখানে মিউকাস প্লাগ, হ্যাঁ মিউকাস প্লাগ থাকে, যেটা ব্যাকটেরিওলাইটিক একটা ফাংশন আছে। তো ইউটেরাসে আমরা জানি যে সাইক্লিক্যাল, প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলে ইউটেরাসের অ্যানোমেট্রিয়াম শেডিং হয়। তো এই শেডিং এর ফলেও কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এটা বাঁচতেছে, ব্যাকটেরিয়াল বা মাইক্রো অর্গানিজমের থেকে এরা বাঁচে। সো এই যে সাইক্লিক্যাল একটা শেডিং হয়, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর তারপরে ফ্যালোপিয়ান টিউবের অস্টিয়ামে কিন্তু ইনফ্লামেটরি একটা রেসপন্স হওয়ার মাধ্যমে এরা প্রোটেকশন দিতে পারে। এবং অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া, অ্যারোবিক আর অ্যানারোবিক এই দুটো জিনিস তো বোঝো। অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এরা বাঁচবে, ঠিক আছে। আর অ্যানারোবিক মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি ছাড়াও এরা বাঁচতে পারে। সো পোস্ট মেনস্ট্রুয়াল যে পিরিয়ড, অর্থাৎ মেনস্ট্রুয়াল পিরিয়ড শেষ হয়েছে সেই তারপরে, বা অ্যাবর্শনের পরে, ডেলিভারির পরে, সো ডেলিভারি বা অ্যাবর্শন এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে এরা ক্লিয়ার করতে পারে। ফেলোপিয়ান টিউব, এখানে আমরা জানি মিউকোজাল ফোল্ডস থাকে, সিলিয়েটেড সেল থাকে, এবং এই সিলিয়ারি অ্যাকশনের কারণে, পেরিস্টালসিসের কারণে আপওয়ার্ড মুভমেন্ট হয়, এবং এটা আলটিমেটলি কিন্তু মানে ইনফেকশনকে ক্লিয়ার করতে হেল্প করে। আলটিমেটলি জেনিটাল ট্রাক্টের প্রত্যেকটা অর্গানই কিন্তু এভাবে ন্যাচারাল একটা ডিফেন্স তৈরি করে রাখে। কিন্তু আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে এটা ব্রেকডাউন হতে পারে। যে ডিফারেন্ট, এই যে ভ্যাজাইনার কিন্তু ডিফারেন্ট পিএইচ থাকে, যেমন নিউ বর্নদের ক্ষেত্রে এপিথেলিয়ামটা মাল্টিলেয়ার্ড থাকে, যেটা স্ট্রেফের স্কোমাস এপিথেলিয়াম, কিন্তু এখানে গ্লাইকোজেনও বেশি থাকে, ডর্ডিলাইন্স ব্যাসিলাও ঠিকঠাক থাকে, পিএইচও ঠিকঠাক থাকে। এটা কেন? কারণ হচ্ছে মায়ের বডি থেকে এরা হচ্ছে কি ইস্ট্রোজেন নিয়ে আসে। এবং আমরা একটা কথা বলে আসছিলাম আগে, যে আগে বলতে এই ভিডিওতে বলিনি, বাট আমরা আগের ভিডিওগুলোতে বলছি যে ইস্ট্রোজেন কিন্তু এই যে গ্লাইকোজেনটা যে স্ট্রেফের স্কোমাসে থাকতেছে, এটা এটা এর জন্য ইস্ট্রোজেন দায়ী। তো নর্মালি মায়ের বডি থেকে প্রথম 10 দিনের জন্য নিউবর্ন কিন্তু ইস্ট্রোজেন পায়া থাকে, বাট পরবর্তীতে তারপরে তার ইস্ট্রোজেন রিজার্ভ সব শেষ হয়ে গেছে। পরবর্তীতে পিউবার্টি পর্যন্ত তার বডিতে কোনো ইস্ট্রোজেন কিন্তু থাকে না, কারণ তার ওভুলেশন হওয়ার দরকার হয় না, বা আমরা বলতে পারি যে তার কিন্তু মানে মেনস্ট্রুয়াল সাইকেলও হয় না। কিন্তু পরবর্তীতে পিউবার্টির পরে বা রিপ্রোডাক্টিভ এজে দেখা যায় আবার মাল্টিলেয়ার্ড এবং গ্লাইকোজেন, ডর্ডিলাইন্স ব্যাসিলাই এগুলো হয়, এবং পিএইচটা অ্যাসিডিক থাকে। পিএইচটা অ্যাসিডিক করার জন্য মেইনলি ডর্ডিলাইন্স ব্যাসিলাই, তারপরে স্ট্রেটিফাইড যে এপিথেলিয়ামটা, এগুলো মেইনলি দায়ী। এবং পিউবার্টির টাইমে মানে আপ টু পিউবার্টি তখন হচ্ছে দেখা যায় মাল্টি লেয়ার্ডার থাকে না, থিন একটা এপিথেলিয়াম থাকে, গ্লাইকোজেন, ডর্ডিলাইন্স ব্যাসিলাই কিছু থাকে না, পিএইচ 6 থেকে 8 মতো থাকে। পোস্ট মেনোপজালেও সেম, থিন হয়ে যায়, অনেক পাতলা হয়ে যায়, মাল্টিলেয়ার্ড এপিথেলিয়াম থাকে না, এবং পিএইচটা 6 থেকে 7 হয়ে যায়। ভ্যাজাইনাল ডিফেন্স কখন নষ্ট হয়? এক তো মেনস্ট্রুয়েশনের টাইমে, অ্যাবর্শন, চাইল্ড বার্থের টাইমে, এবং মেনোপজ হয়ে গেলে তখন কিন্তু ভ্যাজাইনাল মানে যে ডিফেন্স সেটা লস্ট হয়ে যাবে, ওই ডিফেন্স মেকানিজম আর থাকবে না।
আর প্রথম 10 দিন হচ্ছে এরপর থেকে পিউবার্টি পর্যন্ত কিন্তু লস্ট থাকে, এবং এই কারণে আমরা মানে চাইল্ডহুডের টাইমটাতে, মানে চাইল্ডহুডের টাইম বলতে পিউবার্টির আগ পর্যন্ত কিন্তু দেখা যায় যে তার ভ্যাজাইনাইটিসের চান্সটা বেশি থাকতে পারে, যেটাকে আমরা স্পেশাল একটা ভ্যাজাইনাইটিস বলি। তো চাইল্ডহুড এবং ম্যানোপজ এই দুইটা টাইমে, এই দুইটা টাইমে আমরা বলছি যে কি হইতে পারে, ডিফেন্স লস্ট হইতে পারে। এই দুইটা টাইমে দেখা যায় ইস্ট্রোজেন ডিফিসিট থাকে, আর ম্যাস্ট্রুয়েশনের টাইমে সার্ভাইকাল প্লাগটা অ্যাবসেন্ট থাকে, এবং মেনস্ট্রুয়াল ব্লাড নর্মালি অ্যালকালাইন থাকে, এবং অ্যালকালাইন মিডিয়া মাইক্রোঅর্গানিজম গ্রোর জন্য ভালো একটা জায়গা। পিউপিরিয়াম যে টাইমটা অর্থাৎ পোস্ট অ্যাবর্শন বা লেবারের পরে, ডেলিভারির পরে প্লাসেন্টাল সাইডটা র থাকে, এবং ওখানে এপিথেলিয়াল ব্রেক হয়ে যায়, সার্ভিক্সে ভ্যাজাইনাতে থিন হয়ে যায়, তারপরে টিস্যুগুলা ডিভাইটালাইজড হয়ে যায়, এবং এখানে অ্যালকালাইন লোকিয়া লোকিয়া রিলিজ হতে পারে, সিক্রেশন রিলিজ হতে পারে, এবং অ্যালকালাইন যেটা, এবং আলটিমেটলি ভালভা সার্ভিক্স এগুলো ওয়াইড ওপেন হয়ে যায়, বেশিগুলো মানে অ্যাপোজিশনে থাকে না, ভালভাগুলো খুবই কাছাকাছি থাকতে সেরকম না, কারণ বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেছে তখন ভ্যাজাইনাটা ছড়াই যাবে, মহিলাটার ভার্জিন নাই। এখন কি কি অর্গানিজম আসলে পেলভিক ইনফেকশনের জন্য রেসপন্সিবল আমাদের জানতে হবে, যে কিছু হচ্ছে পায়োজেনিক বা পাস ফর্মিং অর্গানিজম, 50% ক্ষেত্রে এটা কন্ট্রিবিউট করে, অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না। এর মধ্যে আছে স্টাফাইলোকক্কাসগুলা, যেটা গ্রাম পজিটিভ, আর গ্রাম নেগেটিভের মধ্যে ইকোলাই বা ইস্টেরিসিয়া কোলাই যাকে আমরা বলতেছি, সিউডোমোনাস, ক্লেবশিয়েলা, নিসেরিয়া গনোরি, আর অ্যানোরোবস বা অক্সিজেনের অনুপস্থিতিতে এরা বাঁচতে পারবে। এদের মধ্যে গ্রাম পজিটিভের মধ্যে অ্যানোরোবিক স্টেপ্টোকক্কাস, তারপরে ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, তারপরে গ্রাম নেগেটিভের মধ্যে ব্যাকটেরিয়াস ফ্যাজালিস, এটা খুবই কমনেস্ট, মনে রাখবো যে মানে এরা হচ্ছে খুবই কমনেস্ট ইনফেকশন কিন্তু করে, এবং এদের ক্ষেত্রে ওষুধ যদি একটা মনে রাখতে হয় সেটা মনে রাখবো মেট্রোনিডাজল ব্যাকটেরিয়াস ফ্যাজালিসের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এখন আসো যে জেনিটাল ট্র্যাক্টে এফেক্ট করতে পারে এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ করতে পারে, এরকম কিছু অর্গানিজম আমরা একটু মনে রাখবো। ফার্স্টে আমরা মনে রাখলাম যে পায়োজেনিক কিছু অর্গানিজম, পাস ফর্মিং, আর কিছু জানলাম আমরা যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ করবে, যেমন নিসেরিয়া গনোরি, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস, ট্রিকোনামা প্যালিডাম যেটা সিফিলিস করে, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 যেটা, টাইপ 1টা কিন্তু ওয়েস্ট বা কোমরের উপর ইনফেকশন করে টাইপ 1টা, আবার টাইপ 2টা হচ্ছে এটার নিচে বা জেনিটাল ইনফেকশনস করে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপরে গার্ডনেরেলা ভেজাইনালিস, হেমোফাইলাস ডুক্রি, আর হচ্ছে আমরা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম, এই দুটার মধ্যে কিছু জিনিসের মিল আছে আমরা জানি, একটা হচ্ছে শ্যাঙ্কার করে, একটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড করে। তো কোনটা শ্যাঙ্কার করে কোনটা শ্যাঙ্ক্রয়েড করে এই জিনিসগুলো আমরা জানি। তারপরে ডনোভান বডিস বা আমরা বলি যে এইচআইভি টাইপ 1 এবং টাইপ 2 এরাও কিন্তু ইনফেকশন কিন্তু করতে পারে। এখন দেখা যায় যে প্যারাসাইটের মধ্যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের আলাদা করে জানতে হবে। মানে প্যারাসাইটের মধ্যে একটা নামই যদি আমাদের মনে রাখতে, এটা মনে রাখতে হবে, এবং এক্ষেত্রে আমরা মনে রাখবো এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যেই পড়ে, এবং এক্ষেত্রে নর্মালি ধরো একটা মহিলা, একটা ফিমেল এফেক্টেড, তখন তার পার্টনার বা মেল যে পার্টনার আছে তারও কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে অ্যাট দ্য সেম টাইম, কারণ দুজনে এফেক্টেড। এবং ফাঙ্গালের মধ্যে ক্যান্ডিডা অ্যালবিকান্স খুব ইম্পর্টেন্ট, এটা আরেক নাম আছে, মানে এটা দ্বারা যখন ইনফেকশন হয় সেটাকে আমরা ক্যান্ডিডিয়াসিস বলি, এটার আরেকটা নাম আছে মোনিলিয়াসিস। ভাইরালের মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, তারপর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচআইভি, কন্ডাইলোমাটা, এটা বলতে মিলে সিফিলিসের ইনফেকশনটাকে বোঝানো হয়েছে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারাও কিন্তু ইনফেকশন হইতে পারে। জেনিটাল টিবি নামে আমি একটা টপিক আলাদা ভিডিও বানাবো, জেনিটাল টিবি, হ্যাঁ, এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও হবে। তারপরে আসলে অ্যাকিউট আর ক্রনিক পেলভিক ইনফেকশন হইতে পারে। তো অ্যাকিউট ইনফেকশনের মধ্যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা পিআইডি, এটা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও হবে, এটা নিয়ে আমরা কথা বলবো। অ্যাকচুয়ালি পিআইডি বলতে আমরা তো এই ভিডিওতে ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস এগুলো নিয়ে আলোচনা করবো, বাট এন্ডোমেট্রাইটিস, তারপর হচ্ছে উফুরাইটিস করবো, এই জিনিসগুলো কিন্তু এই যে পিআইডির মধ্যে আমরা আলোচনা করবো। তারপরে অ্যাবর্শন বা ডেলিভারির পরে, গাইনোকোলজিক্যাল প্রসিডিউরের পরে, ইন্টারটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইনসারশনের পরে, বা কোনো একটা ইনফেকশন মানে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তার সেকেন্ডারি বা তাকে ধরে আরেকটা ইনফেকশন হলো, তো এগুলো অ্যাকিউট। আর ক্রনিক হচ্ছে যে আনট্রিটেড বা ডিলেড ট্রিটমেন্ট অফ অ্যাকিউট পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এবং রিকারেন্ট লো গ্রেড ইনফেকশন হচ্ছে এবং একবার যে ক্রনিক হয়ে গেছে। আর টিউবারকুলার যে পেলভিক ইনফেকশন সেটাও কিন্তু ক্রনিকের আন্ডারে পড়ে। কেন ফিমেলে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন কমন? কারণ তুমি যখন আসলে আউটডোরে বসবা অ্যাজ এ ফিজিশিয়ান, তখন দেখবা যে বেশিরভাগ পেশেন্টকেই তুমি এই জন্য প্রেসক্রাইব করতেছো যে সেই ইনফেকশন নিয়ে আসছে, কারণ এই যে অনুযায়ী যেমন চাইল্ডহুড, মেনোপজ, এরকম বিভিন্ন এই অনুযায়ী বিভিন্ন জায়গায় ডিফেন্স যেহেতু উইক হয়ে যায়, এবং ইউরেথ্রা, ভ্যাজাইনা, রেকটাম, ফিমেলদের ক্ষেত্রে কি হয়, এই তিনটা জিনিসই কাছাকাছি, খুবই কাছাকাছি ফিমেলদের ক্ষেত্রে স্পেশালি। জেনিটাল ট্রমা যেমন ইন্টারকোর্সের টাইমে, চাইল্ড বার্থের টাইমে, চাইল্ড বার্থের পরে, পোস্ট ডেলিভারি, অ্যাবর্শনের পরে, সো এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি হতে পারে, ইনফেকশন চান্স বেশি থাকে। এটা খুবই ক্রুশাল একটা জায়গা আমাদের জন্য বোঝার জন্য। এবং বেশিরভাগ ইনফেকশন কিন্তু অ্যাসেন্ডিং ইনফেকশন মানে কি, মানে ধরো একটা জিনিস লক্ষ্য করো যে এই ইউটেরাস, এবং ইউটেরাসের পরে এখানে হচ্ছে মানে ধরো এখানে দিয়ে ভ্যাজাইনাল ক্যানেল, তো ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে এখানে যখন ইনফেকশনটা ঢুকে ইউটেরাস দিয়ে, মানে সার্ভিক্স হয়ে ইউটেরাস দিয়ে এরা হচ্ছে ফেলোপিয়ান টিউবে যাইতে পারবে, এবং ফেলোপিয়ান টিউবের এই জায়গায় যে ফিমরিয়াগুলো আছে সেগুলো থেকে পরবর্তীতে কিন্তু ছড়ায় আশেপাশে অ্যাবডোমিনে ছড়িয়ে যেতে পারে, পেরিটোনাইটিস মানে পেরিটোনিয়ামে চলে যেতে পারে। আলটিমেটলি যেহেতু এর একটা মানে ওপেন রুট এবং এরা অ্যাসেন্ড করে, নিচ থেকে উপরের দিকে উঠতেছে, জেনারেল রুট এটাই। এবং তারপরে কন্টিগিউটি এরকম বেশ কিছু বিষয়াদি থাকতে পারে যে ট্রান্সমিশনের মাধ্যমে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এবং আলটিমেটলি সব কিছু কিন্তু অ্যাসেন্ডিং ইনফেকশন করতেছে, ঠিক আছে। তারপরে ব্লাডের থ্রুতে ডিসেমিনেশন হওয়া, এরকম বিভিন্ন আদার ওয়েজও থাকতে পারে।
অ্যাডজাসেন্ট অর্গানে ছড়াই যাওয়া, এই বিষয়গুলো থাকতে পারে। এখন ভ্যাজাইনাল ইনফেকশন বা ভ্যাজাইনাইটিস যেটা, এর মধ্যে আছে ভালভো ভ্যাজাইনাইটিস ইন চাইল্ডহুড। কারণ চাইল্ডহুডে ওই যে প্রথম 10 দিনের পর থেকে, মানে জন্মের প্রথম 10 দিনের পর থেকে পিউবার্টি পর্যন্ত হচ্ছে ভালভো ভ্যাজাইনাইটিস হইতে পারে, মানে ভালভা এবং ভ্যাজাইনা দুইটাকে একসাথে এফেক্ট করতেছে, এজন্য ভালভো ভ্যাজাইনাইটিস। তারপরে ফরেন বডির কারণে, কোন একটা ফরেন বডি হয়তো ওইখানে এক্সপোজার আসার কারণে ওইখানে হচ্ছে কি হতে পারে, ইনফেকশন হইতে পারে। আর ইন্টেস্টিনাল মানে ইন্টেস্টিনাল ইনফেস্টেশনসের মধ্যে বিভিন্ন ওর্ম, বলি না আমরা ক্রিমি, সো বিভিন্ন ক্রিমি বা হেলমিন্থের কারণেও এরকম হইতে পারে, হেলমিন দ্বারা। আর রিয়ার হচ্ছে ক্যান্ডিড অ্যালবিকান্স বা গনোকক্কাস দ্বারাও হইতে পারে ভ্যাজাইনাইটিস, বাট এগুলো আমরা একটু মনে রাখবো যে চাইল্ডহুড এর টাইমে। হ্যাঁ, তো এই জন্য কি করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি যে দেখো, ভ্যাজাইনাতে যদি সাবান বা সোপ ইউজ করা হয় পরিষ্কারের জন্য, এটা অনেকে করে, অনেক মহিলা। তো সোপ কিন্তু একটা অ্যালকালাইন জিনিস, অ্যালকালাইন বা এটা হচ্ছে ক্ষারীয়। সেই জন্য সোপ কিন্তু ইউজ করা যাবে না, ইউজ করলে কিন্তু ইনফেকশনের রিস্ক বেশি হবে। সেই জন্য আমরা সোপ ইউজ করা নিষেধ করব। আর নর্মালি এই ক্ষেত্রে আমরা বলি যে পানির সাথে একটু লিক ওয়ার্ম ওয়াটারের সাথে হচ্ছে আমরা হচ্ছে বলি NaCl বা মানে লবণ মিশিয়ে হচ্ছে ওই জায়গাটাতে হচ্ছে ইউজ করা যাইতে পারে। ওকে ফাইন। এখন হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস বা ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এটা দ্বারা হচ্ছে ভ্যাজাইনাইটিস হতে পারে, ক্যান্ডিড অ্যালবিকান্স দ্বারা হতে পারে, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস দ্বারা হতে পারে। অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস যেটা, এটা মানে হচ্ছে যে যখন মহিলা পোস্ট মেনোপজে আছে, মেনোপজাল হয়ে গেছে বা মেনোপজের আগ দিয়ে আছে, ওই টাইমে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস বা সেনাইল ভ্যাজাইনাইটিস আমরা বলি, ওই টাইমে যেটা হতে পারে। তারপরে কিছু নন স্পেসিফিক ভ্যাজাইনাইটিস এর বিষয়ই থাকতে পারে। এখন আমরা ভ্যাজাইনাইটিস নিয়ে একটু যদি কথা বলি, যে দেখো ভ্যাজাইনাল ফ্লোরা বলতে কি ওইখানে তো, এবং আসলে যদি ভ্যাজাইনাইটিস হয় সেখানে যে একটা অর্গানিজম শুধু রেসপন্সিবল থাকবে তা না, অনেকগুলো অর্গানিজম রেসপন্সিবল থাকতে পারে। ল্যাক্টোব্যাসিলাই এখানে একটা মানে প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে, গ্রাম পজিটিভ ব্যাসিলাই এরা, এবং এরা পিউবার্টিতে অ্যাপিয়ার করে, মেনোপজে আবার ডিসঅ্যাপিয়ার করে যায়। সব ব্যাকটেরিয়াগুলো বা সব অর্গানিজমগুলো কি করে, অ্যালকালাইন পিএইচ পছন্দ করে, কিন্তু ক্যান্ডিডা যেটা, ক্যান্ডিড অ্যালবিকান্স, এরা কিন্তু পিএইচ যখন অ্যাসিডিক থাকে সেখানে এরা অ্যাটাক করতে পারে। গ্লাইকোজেনের প্রেজেন্সের জন্য ইস্ট্রোজেন কিন্তু দায়ী, ইস্ট্রোজেন যখন থাকবে না ইনফেকশন বেশি চান্স থাকবে। এখন প্যাপসমিয়ার যে টার্মটা আছে, প্যাপসমিয়ার করে আমরা কিন্তু ইউজুয়ালি ডডিলাইন ব্যাসিলেও দেখতে পাই। হ্যাঁ, নর্মাল একটা প্যাপসমিয়ার মধ্যে ডডিলাইন ব্যাসিলে আমরা দেখতে পারি। আর লিউকোরিয়া যে টার্মটা, এটা নিয়ে একটু কথা বলি। লিউকোরিয়া মানে হচ্ছে একটা ফিজিওলজিক্যাল হোয়াইট ডিসচার্জ, এবং এটা ওভুলেশনের টাইমে বা মেনস্ট্রুয়েশনের আগ দিয়ে, পিরিয়ডের আগ দিয়ে একটু বেশি সিক্রেশন হতে পারে, এবং এটা একটা হোয়াইট ডিসচার্জ। মহিলারা আসলে লিউকোরিয়া নিয়ে অনেক সময় কনসার্ন হতে পারে, বাট এটা ফিজিওলজিক্যালি বা বডিতে এমনি রিলিজ হতে পারে। এবং ইউজুয়ালি লিউকোরিয়া যেটা, সেটা কালারলেস হয়, কোনো এখানে অর্ডার থাকে না, এবং ফার্স্ট হাফ অফ দ্য সাইকেলে এটা ওয়াটারি থাকে ইস্ট্রোজেনের প্রভাবে, বাট সেকেন্ড হাফ অফ দ্য সাইকেলে মানে মেনস্ট্রুয়াল সাইকেলে প্রোজেস্টেরনের প্রভাবে এটা কিন্তু ঘন হয়ে যেতে পারে। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রস্রাবে কোনো জ্বালাপোড়া কিন্তু হয় না লিউকোরিয়ার কারণে, বা কোনো চুলকানিও কিন্তু হয় না লিউকোরিয়াতে। তো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস যখন আমরা করবো, বা ব্যাকটেরিয়ার কারণে যখন ভ্যাজাইনাইটিস হবে, তো ওই টাইমে যেটা আমরা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বলি, তো ওই টাইমে একটা ডিসচার্জ পাওয়া যায়, এবং সেই ডিসচার্জটা কালারলেস হয়, কোনো চুলকানি কিন্তু এখানে থাকে না, নো প্রুরাইটাস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং সেখানে একটা পাঞ্জেন্ট ফিশ অর্ডার কিন্তু থাকতে পারে। তো এখানে আমরা পাঞ্জেন্ট ফিশ অর্ডারটা দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট করবো, যেখানে একটা ফিশি অর্ডার বা পাঞ্জেন্ট অর্ডার থাকতে পারে। ওকে, আর এখন আমরা একটু সুন্দর করে অ্যাটেনশন দিব যে দেখো, ব্যাকটেরিয়াল যে ভ্যাজাইনোসিস, এটার জন্য মেইন যে দায়ী ব্যাকটেরিয়া সেটা হচ্ছে গার্ডনেরেলা ভ্যাজাইনালিস। ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটা দায়ী। তারপরে মাইকোপ্লাজমা, তারপরে আমরা বলতে পারি যে ভ্যাজাইনাল ফ্লোরার অল্টারেশন হওয়া, তারপরে এটা মোস্ট কমন ভ্যাজাইনাইটিস ফিমেলের ক্ষেত্রে। এক্ষেত্রে ভ্যাজাইনাল পিএইচটা অ্যালকালাইন মানে অ্যাসিডিক থেকে অ্যালকালাইন হয়ে যাচ্ছে, এবং এটাই যেহেতু মানে পিএইচের চেঞ্জ এখানে হয় আসলে, এবং এখানে গ্রেইশ হোয়াইট ডার্টি হোয়াইট ডিসচার্জ হতে পারে, ফাউল স্মেল থাকতে পারে। এখানে আমি যে কথাটা বলে আসছি, এটা মানে হচ্ছে যে কালারলেস নন প্রুরাইটাস বা প্রুরাইটাস থাকে না, কিন্তু এখানে কিন্তু ফাউল স্মেল থাকতে পারে, এবং সেক্ষেত্রে পিএইচটা অ্যাসিডিক না হয়ে অ্যালকালাইনের দিকে চলে যেতে থাকে। কোনো ইনফ্লামেশন থাকে না, এই কারণে প্রুরাইটাসও থাকে না, কোনো প্রসাবে জ্বালাপোড়া থাকে না। আর এসটিডি কিন্তু এটা না। সো ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসকে আমরা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড বলি না, এটা জাস্ট পিএইচের চেঞ্জের কারণে হচ্ছে। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে আমরা দেখবো যে এখানে এপিথেলিয়াল যে সেল আছে, ভ্যাজাইনাল এপিথেলিয়াল সেল, ওই জায়গায় হচ্ছে ব্যাকটেরিয়া ওইটাতে অ্যাডহেয়ার বা লেগে লেগে থাকতে পারে। তো সেটাকে আমরা বলি ক্লু সেল। সেগুলো আমাকে যেহেতু ক্লু দেয়, এই জন্য ক্লু সেল বলি। লেগে লেগে ব্যাকটেরিয়া থাকতে পারে। যে গ্রাম স্টেনিং যদি আমরা করি, এখানে নাজেন টেস্ট স্কোর নামে একটা স্কোর আছে, যেটা 7 থেকে 10-এর মতো হচ্ছে গিয়ে থাকতে পারে। এটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয়, যে গ্রাম স্টেনিং করে একটা নাজেন্ট স্কোর আমরা করতে পারি। আর হুইপ টেস্ট একটা টেস্ট আছে, এটা মানে হচ্ছে আমরা যে ডিসচার্জটা পাবো ভ্যাজাইনোসিসে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে, তার সাথে 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো, এবং সেখানে অ্যাড করার পরে ওখানে একটা ফিশি বা অ্যামাইন লাইক অর্ডার বা দুর্গন্ধ আসবে, এবং ওই দুর্গন্ধ থেকে আমরা হচ্ছে এটা, যদি দুর্গন্ধটা আসে তাহলে হুইপ টেস্ট পজিটিভ। ঠিক আছে, এবং এটা হচ্ছে ইউজুয়ালি পজিটিভ হয়। আর এমসেলস ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে, এটা মানে হচ্ছে যে গ্রেইশ হোয়াইট ডিসচার্জ যদি আমি পাই, বা পিএইচ যদি 4.5-এর বেশি হয়, ক্লু সেল যদি 20% অফ দ্য এপিথেলিয়াল সেলসের বেশিতে যদি মানে ক্লু সেল হয়, অর্থাৎ ওর সাথে ব্যাকটেরিয়াগুলো অ্যাডহেয়ার আছে, অথবা হুইপ টেস্ট যদি পজিটিভ হয়, এই 4টার মধ্যে যে কোনো 3টা যদি থাকে, তাহলে আমরা বলি যে ডায়াগনস্টিক এটা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ড্রাগ হিসেবে আমরা মেট্রোনিডাজল দিব, বিডি ডোসে দিনে 2বার দিব, এবং 7 দিন ধরে 5 মিলিগ্রাম করে দিতে থাকবো, মানে 500 মিলিগ্রাম করে দিতে থাকবো। অল্টারনেটিভ হিসেবে ক্ল্যান্ডামাইসিন ইউজ করা যেতে পারে। আর ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে মানে প্রেগনেন্সি টাইমেও মেট্রোনিডাজলই দেওয়া যেতে পারে। এবং ফার্স্ট ট্রাইমাস্টার হচ্ছে আমরা মানে ভ্যাজাইনাল
টপিক্যাল আর কি ফর্মে দিব, আর সেকেন্ড থার্ড ট্রাইমাস্টারে ওরাল দেওয়া যেতে পারে। পার্টনারের ট্রিটমেন্ট এখানে কিন্তু দরকার নাই। এরপর আমরা একটু ফাঙ্গাল নিয়ে কথা বলি, যে দেখো ফাঙ্গালের ক্ষেত্রে ক্যান্ডিডা অ্যালবিকান্স বা ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা আমরা জানি হচ্ছে ইনফেকশনটা হইতে পারে মনিলিয়াসিস আমরা বলি, বা ক্যান্ডিডিয়াসিস বলি, ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস। এটা প্রেগনেন্সির টাইমে দেখা যায় বেশি হয়, এবং ইমিউনো কম্প্রোমাইজ যাদের ইমিউনিটি দুর্বল বা অ্যান্টিবায়োটিক নিচ্ছে যারা, স্টেরয়েড যারা নেয়, ওসিপি নিচ্ছে যারা, এদের এই ইনফেকশন হওয়ার চান্স বেশি। এবং এখানে খুবই কম ডিসচার্জ পাওয়া যায়, বা সেটা কার্ড লাইক একটা ডিসচার্জ হবে, কটেজ চিজ বা কার্ড লাইক ডিসচার্জ। এই কথাগুলো তোমার বলতে হবে যখনই তোমার মনিলিয়াসিস আসবে, বা তোমার একটা কেস হিস্ট্রি যদি দেয় তখন কিন্তু এই কথাগুলো বলে দিবে যে কটেজ চিজ লাইক ডিসচার্জ বা কার্ডি লাইক ডিসচার্জ। এবং এটা কিন্তু মেইন কমপ্লেইন না, এখানে মেইন যে কমপ্লেইন অনেক বেশি চুলকানি থাকবে। সো ভ্যাজানের ওখানে অনেক বেশি চুলকাবে এবং চুলকে অনেক বেশি মানে চামড়া উঠে যাচ্ছে, এরকম এক্সকোরিয়েশন হবে, এবং এটাই মেইন কমপ্লেইন। ফলে আলটিমেটলি প্রসাবেও জ্বালা পড়া হতে পারে, এবং ওখানে যদি অনেক বেশি পানি দেওয়া হয় তাহলে হয়তো বা কিছুটা ভালো ফিল হয়, বা ব্যথা একটু দূর হয়, এরকম একটা বিষয় আর কি। আর পলিমরফো নিউক্লিওসাইটস আর এপিথেলিয়াল সেল, এদের মধ্যে যদি আমরা রেশিও করি তাহলে সেটা 2 এর বেশি হয়, 2 বা 2 এর বেশি হয়। অর্থাৎ ইউজুয়ালি আমরা এটাকে কিন্তু স্ট্রিট বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের আন্ডারে ফেলি না। ক্যান্ডিডিয়াসিস আমরা ডায়াগনোসিসের জন্য সিডো হাইফি, তারপরে ক্যান্ডিডার স্পোর, এগুলো দেখে ডায়াগনোসিস করতে পারি। স্যাবোরার্স মিডিয়াতে আমরা কালচার করতে পারি, হুইপ টেস্ট এক্ষেত্রে নেগেটিভ হয়। ট্রিটমেন্ট হিসেবে আমরা ওরাল ফ্লুকোনাজল দিতে পারি। স্ট্যাট মানে হচ্ছে যখনই আমি পেশেন্টটাকে ডায়াগনোসিস করলাম তার সাথে সাথে 150 মিলিগ্রাম দিয়ে দিলাম ওরাল ফ্লু। তো প্রেগনেন্সির টাইমে ওরাল ফ্লুকোনাজল কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে টপিক্যাল ক্লট্রিমাজল দিয়ে আমার ট্রিটমেন্ট করতে হবে। আর সিমটোমেটিক যা পার্টনার তাদের ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, অর্থাৎ যদি মেইল পার্টনার সে যদি সিমটোমেটিক না থাকে, তার কোনো ইনফেকশন নাই, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ট্রিটমেন্টের দরকার নেই, বাট সিমটোমেটিক হলে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আচ্ছা, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এটা কিন্তু একটা ফ্লাজিলেটেড প্রোটোজোয়া, এবং এটা কিন্তু ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিসের সাথে দেখা গেলো এই ইনফেকশনটা আছে। এটা কিন্তু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এবং এখানে ডিসচার্জটা ফ্রোদি হয়, ফেনা ইয়েলোইশ গ্রিন কালার ডিসচার্জ হতে পারে, মানে এবং ফাউল স্মেলিং ডিসচার্জ হয়। পিএইচটা অ্যালকালাইনের দিকে নিয়ে যাইতে থাকে আস্তে আস্তে। বাট দেখো আমার ক্যান্ডিডের ক্ষেত্রে কিন্তু পিএইচ কিন্তু অ্যাসিডিকই থাকে, পিএইচে সমস্যা নেই, এবং অনেক বেশি চুলকানি এখানেও পাওয়া যায়, এবং এখানে কিন্তু দেখা যায় ডিজুরিয়া প্রেজেন্ট থাকতে পারে। এটা কিন্তু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং মেল পার্টনারেরও এই জন্য ট্রিটমেন্ট দিতে হয়। এবং ট্রাইকোমোনাস ভ্যাজানালিসিসের ক্ষেত্রে যেহেতু ফ্লাজেলা থাকে, তাই এদের আমরা যখন ডায়াগনোসিস করতে যাব আমরা দেখবো যে এদের টেনিস র্যাকেট একটা অ্যাপিয়ারেন্স থাকে, এই যে এরকম টেনিস র্যাকেট একটা অ্যাপিয়ারেন্স, এবং এভাবে 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 মানে টেনিস র্যাকেট মানে তো বুঝো যে টেনিস খেলার সময় যে র্যাকেটটা থাকে, ব্যাট, সো এই ব্যাটের মধ্যে একটা অ্যাপিয়ারেন্স, এবং পাশাপাশি মোটিলিটি থাকবে, এর মুভমেন্ট থাকবে, এবং এদের পিয়ার শেপড একটা অর্গানিজম, কালচার করে যাইতে পারে, আর হুইপ টেস্ট পজিটিভ হতে পারে এই ক্ষেত্রে। পার স্পেকুলাম যখন এক্সামিনেশন করবো এখানে মনে রাখবা স্ট্রবেরি ভ্যাজাইনা বা স্ট্রবেরি সার্ভিক্স কথাটা এখানে মাথায় রাখবা, এরকম কিন্তু পাওয়া যেতে পারে স্ট্রবেরি সার্ভিক্স, স্ট্রবেরি ভ্যাজাইনা, এটাকে অ্যাংরি লুকিং ভ্যাজাইনাও বলা হয়। এটা কিসে পাওয়া যায়? ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসে। এবং এখানে ট্রিটমেন্ট আমরা মেট্রোনিডাজল দিব 7 দিন ধরে, 7 থেকে 10 দিন দেওয়া যেতে পারে, 500 মিলিগ্রাম দিনে 2 বার, বা 2 গ্রাম স্ট্যাট বা ইনস্ট্যান্টলি দিয়ে দেওয়া যেতে পারে। আর প্রেগনেন্সির টাইমেও ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা ভ্যাজাইনাল মেট্রোনিডাজল আকারে দিব, সেকেন্ড এবং থার্ড ট্রাইমাস্টারে ওরাল মেট্রোনিডাজল দেওয়া যেতে পারে, আর ডোজ সেম। আসলে পার্টনারের অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে একই সাথে। সার্ভিসাইটিসের কথা যদি আমরা বলি, এটা অ্যাকুট হতে পারে, ক্রনিক হতে পারে, সার্ভিক্সের ইনফেকশন। তো আমরা জানি যে সার্ভিক্সের মধ্যে একটো সার্ভিক্স আছে বা এক্সো সার্ভিক্স যেটাকে আমরা বলতেছি, বা এন্ডো সার্ভিক্স আছে। তো মেইনলি সার্ভিসাইটিস যখন আমরা বলি সেটা বলতে আমরা বুঝাই যে এন্ডো সার্ভিক্স যেটা, এটা ইনফেকশন, অর্থাৎ কলামনার এপিথেলিয়াম থাকে এখানে, অপরদিকে একটো সার্ভিক্সের ভ্যাজাইনাল যে এপিথেলিয়াম সেটার মধ্যেই থাকে স্টেটিফার স্কোমাস এপিথেলিয়াম, মাল্টিলেয়ার্ড একটা এপিথেলিয়াম। বাট এন্ডো সার্ভিক্সের যে ইনফেকশন সেটাকে আমরা মেইনলি সার্ভিসাইটিস বলি। এটা ক্যালামাইডিয়া, গনোরিয়া এগুলো দ্বারা হতে পারে, মানে নিচের গনোরি, ক্যালামাইডিয়া, ট্রাকোমাটিস এগুলো দ্বারা। আর মেইনলি অল ভ্যাজাইনাল ইনফেকশনস যেটা যেমন ক্যান্ডিডা, ট্রাইকোমোনাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, মানে হার্পিস সিমপ্লেক্স 2 যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো দ্বারা মেইনলি একটোসার্ভিক্স ইনফেকশন হতে পারে, যেটা ভ্যাজাইনাইটিসের আন্ডারেই ফেলতেছি। এখন আমরা ক্যালামাইডিয়া আর গনোকক্কাল সার্ভিসাইটিস নিয়ে যদি একটু বলি, এটা মেইনলি অ্যাসেন্ডিং ইনফেকশন, মানে স্পার্মের মাধ্যমে অ্যাসেন্ডিং ইনফেকশন আকারে ইনফেকশন করতে পারে। এবং মোস্ট কমন সাইড হচ্ছে এন্ডোসার্ভিক্স, এগুলো ইনফেকশনের ইউরেথ্রাতেও করতে পারে, বাট এন্ডোসার্ভিক্সে মেইনলি করে, এবং অ্যাসিমটোমেটিক থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। আর যদি সিমটোমেটিক হয় ডিসচার্জ পাওয়া যেতে পারে, মিউকয়েড বা পুরুলেন্ট বা মিউকোপুরুলেন্ট, প্রসাবে জ্বালা পড়া হতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, পোস্টকয়েটাল ব্লিডিংও হতে পারে, অর্থাৎ মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে ব্লিডিং হচ্ছে। আমরা যদি পারিস্কোপিকুলাম এক্সামিনেশন করি তাহলে আমরা আনহেলদি একটা সার্ভিক্স পাবো, যেটা ফ্রাইবেল, ভঙ্গুর, এখানে জায়গায় জায়গায় কেমন আনহেলদি মনে হচ্ছে, এবং টাচ করলে ব্লিডিং হতে পারে, ওখানে একটু ইরোশন হয়ে গেছে, চামড়া উঠে গেছে, আলসার হয়েছে, এরকম একটা বিষয়। পারভাজানাল এক্সামিনেশন করলে ইউটেরাস, অ্যাডনেক্সা, ওভারি, ফেলোপিয়ান টিউব যেটা, সেটাকে অ্যাগনেক্সা বলতেছে, এগুলো নর্মাল। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে পিআইডি হতে পারে, বাট পিআইডি হলে কি হবে? ইউটেরাইন টেন্ডারনেস বা ওভারি, ফেলোপিয়ান টিউব ওই জায়গায় দিয়ে টেন্ডারনেস থাকতে পারে। আমরা ক্যালামাইডিয়া আর নিচের গনোরি ইনফেকশনের ডিফারেন্স যদি করতে যাই তাহলে হচ্ছে মেইনলি ক্যালামাইডিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি গ্রাম স্টেন করি তাহলে কোনো অর্গানিজম আমরা পাবো না, বাট গনোরিয়ার ক্ষেত্রে ইন্টারসেলুলার বা এক্সট্রাসেলুলার অর্গানিজম আমরা পাইতে পারি, এবং গনোরিয়াতে আমরা বুঝতে পারি যে এটা ডিপ্লোকক্কাই, মানে ডাবল আকারে থাকতেছে, আসলে ডিপ্লোকক্কাই আকারে, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। আর ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট বা ন্যাট, যেটা ন্যাট মানে এক ধরনের পিসিআর টাইপের টেস্ট, সোয়াব নিয়ে আমরা এই টেস্টটা করবো, এবং এন্ডোসার্ভাইকাল সোয়াব আমরা মেনলি নিব। আর যদি এমন হয় যে এটা পসিবল হচ্ছে না, ইউরেথ্রাইটিস আছে,
ইউরেথ্রাইটিস হচ্ছে, তাহলে ইউরিন স্যাম্পলও নেওয়া যেতে পারে। গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যাককয় সেল লাইন্স এ কালচার করা যেতে পারে ক্যালামাইডিয়া এর ক্ষেত্রে, এবং গনোরিয়ার ক্ষেত্রে থায়ার মার্টিন মিডিয়াতে করা যেতে পারে। নন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম। আর ইনজেকশন সেপ্ট্রিয়াক্সন, এটা হচ্ছে নিসেরিয়া গনোরি দ্বারা ইনফেকশনের ক্ষেত্রে। প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন কন্ট্রাইন্ডিকেটেড, এটা দেওয়া যায় না, এই জন্য অ্যাজিথ্রোমাইসিন 1 গ্রাম ওরালি দেওয়া যেতে পারে সিঙ্গেল ডোজ। কমপ্লিকেশন হিসেবে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে সার্ভিসাইটিসের কমপ্লিকেশন হিসেবে, এবং ইনফেকশনটা অ্যাসেন্ড করে এরকম হতে পারে। কমপ্লিকেশন হিসেবে পেরি হেপাটাইটিস, এটাও হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা সিনড্রোম আকারে আমরা মনে রাখি, যেটাকে বলি আমরা ফিস হাগ কার্টিস সিনড্রোম। এটাতে যেটা হয় যে এই যে ধরো ফর এক্সাম্পল এই যে হচ্ছে লিভার, তো লিভারটা যদি এই যে হয়, আমি কি লিভার রাখছি আমি নিজেই জানি না, বাট ধরো এটা লিভার, তো লিভারটা কি করে, লিভারটা তো অ্যাবডোমিনাল অর্গান, এবং এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াকে রিজন দিয়ে আমরা সুন্দর করে বুঝতে পারি। সো অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লিভারের হচ্ছে অনেকগুলো অ্যাডেশন তৈরি হয়। সো এই যে বিভিন্ন অ্যাডেশন তৈরি হচ্ছে বা স্ট্রিং এর মতো তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি পেরি হেপাটাইটিস বা ফিস হাগ কার্টিস সিনড্রোম। ট্রাইকোমোনাস ভ্যাজানালিস নিয়ে যদি কথা বলি, এখানে প্রফিউজ অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ হবে, এবং এটা মানে মেনস্ট্রুয়েশনের পরপরই শুরু হয়, এবং ইচিং এবং ইরিটেশন হবে ভ্যাজানাল ওপেনিংয়ের আশপাশ দিয়ে, ডিজিউরিয়া, প্রসাবে জ্বালা পড়া, ফ্রিকোয়েন্সি বারবার প্রসাব হয়, এরকম বিভিন্ন প্রবলেম থাকতে পারে, এবং এরা রিকারেন্ট হয় অনেক বেশি ট্রাইকোমোনাস ভ্যাজানালিসের ইনফেকশনটা। এবং ডিসচার্জটা গ্রিনিশ ইয়েলো বা ফ্রোদি, ফেনা ফেনা ফাউল স্মেলিং হবে, প্লুরাইটাস থাকবে বা চুলকানি থাকবে ভালভাতে। স্পিকুলাম এক্সামিনেশন করে আমরা স্ট্রবেরি সার্ভিক্স এখানে পাই রেড স্পট, সার্ভাইকাল মিউকোজাতে পাই, যেটা স্ট্রবেরির মতো মনে হয়, কারণ স্ট্রবেরি আমরা যখন দেখি লাল কালার এবং জায়গায় জায়গায় স্পট থাকে, এবং এখানে পাংক্টেড হেমোরেজ স্পোর্টস থাকতে পারে, রেড ইনফ্লাম ভ্যাজাইনাল ওয়াল। হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন করে আমরা ট্রাইকোমোনাস ভ্যাজানালিস আইডেন্টিফাই করতে পারি। তারপরে কালচার করা যাইতে পারে। কিছু মিডিয়ার কথা এখানে বলা হয়েছে, ফেইনবার্গ, হুইটিংটন মিডিয়াম, এগুলো মনে রাখার দরকার নেই। মেট্রোনিডাজল আমরা দিব ট্রিটমেন্ট হিসেবে, এবং পার্টনার ট্রিটমেন্ট একসাথে দিতে হবে, এবং পার্টনারের ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল বা টিনিডাজলও দেওয়া যেতে পারে, এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে। কন্ডোম ইউজ করতে হবে আর মানে ট্রিটমেন্ট চলাকালীন যতক্ষণ পর্যন্ত না ঠিক হয়ে যায়। আর ট্রাইকোমোনাস ভ্যাজানালিস এটা একটা পিয়ার শেপ ফ্লাজেলেটেড অর্গানিজম, এটা 4টা অ্যান্টিরিয়র ফ্লাজেলা থাকে, পোস্টেরিয়র একটা এক্সিস্টাইল থাকে, আন্ডুলেটিং মেমব্রেন থাকে, এবং এরা খুবই মোটাইল থাকে যেহেতু ফ্লাজেলা আছে। সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এরা ছড়ায়, এবং টয়লেট আর্টিকেলস বা এক্সামিনেশন গ্লোভস দ্বারাও এরা ছড়াইতে পারে। মনিলিয়াসিস এখন একটু কথা বলি, যে ক্যান্ডিডিয়াসিস যেটা বা ক্যান্ডিড অ্যালবিকান্স যেটা হয়, যেটাকে আমরা ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিসও বলে থাকি, যাদের ডায়াবেটিস আছে, ডিপ ইজ ডট, এটা যেমন রাখবা। ডায়াবেটিস মেলাইটাস, ইমিউনো কম্প্রোমাইজ যারা এইচআইভি আছে, প্রেগনেন্সি বা যারা ওসিপি নিচ্ছে অনেক বেশি, স্টেরয়েড ইউজ যারা করে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যারা নেয়, এগুলো ল্যাক্টোব্যাসিলাকে কমাই দিয়ে ইনফেকশনের চান্সকে বাড়াতে পারে। অবিসিটি যাদের আছে, থাইরয়েড বা প্যারাথাইরয়েড ডিজিজ যাদের আছে। সিমটমস হিসেবে কার্ড লাইক হোয়াইট বা চিজ কটেজ লাইক ডিসচার্জ, যেটা ঠিক হয়, ডিসচার্জটা ঠিক হয় এবং অনেক বেশি চুলকানি থাকে, এটা সবথেকে বড় কমপ্লেন। সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ব্যথা, এবং লোকালি আলসার হয়ে গেছে, এক্সকোরিয়েশন হয়ে গেছে, এবং ভ্যাজিনাল ওয়ালে অনেক বেশি হোয়াইট ফ্লেক্স, ভালভাটা ইনফ্লেমড, স্পিকুলাম এক্সামিনেশন টেন্ডারনেস পাওয়া যেতে পারে। আর ফ্লেক্স উইথ মানে রিমুভ করতে গেলে ওখানে রেড স্পট হয়ে যাওয়া, যেখান দিয়ে চুয়ে চুয়ে মনে হচ্ছে একটু একটু রক্ত পড়তেছে। ওয়েট ফিল্ম বা গ্রামস্টেইন যদি আমরা করি, তার সিউডো হাইফি, এটা আমরা একটা ইম্পর্টেন্ট হচ্ছে কালচার হচ্ছে সেভারাস মিডিয়াম বা নিকারসন মিডিয়ামে করা যেতে পারে। 24 থেকে 72 ঘন্টা এর মধ্যে হচ্ছে পজিটিভ হয়। আর ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ক্লট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট 500 মিলিগ্রাম দিতে পারি, অথবা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেওয়া যেতে পারে। ওরাল ট্রিটমেন্টে ফ্লুকানোজল দেওয়া যেতে পারে 150 mg, স্ট্যাট বা সিঙ্গেল ডোজ। ইট্রাকোনাজলও দেওয়া যেতে পারে একদিন 200 মিলিগ্রাম প্রতিদিন, মানে 100 মিলিগ্রাম দুই বেলা। এবং কমপ্লিকেটেড বা রিকারেন্ট কেসে এক্সটেন্ডেড ওরাল এবং লোকাল অ্যান্টিফাঙ্গাল রেজিমেন্ট ব্যবহার করা যেতে পারে, এবং আন্ডারলাইং যে প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে সেগুলো কন্ট্রোল করতে হবে। পার্টনার ট্রিটমেন্ট হচ্ছে শুধু সিমটোমেটিক যদি থাকে পার্টনার তখনই দিব, এবং কন্ডোম ইউজ করতে বলতে হবে। ক্যান্ডিডা ভ্যাজাইনাইটিসের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং ট্রিটমেন্টের জন্য নিস্টাটিন, ক্লোট্রিমাজল, মিকোনাজল, ইকোনাজল, এগুলো বিভিন্ন কিছু দেওয়া যেতে পারে। তারপরে ভ্যাজাইনাল ক্রিম পেসারি ফর্মে দেওয়া যেতে পারে, এবং অনস ডেইলি বেড টাইমে 1 থেকে 3 দিন অ্যান্টিফাঙ্গাল ভ্যাজাইনাল এজেন্টগুলো দেওয়া যেতে পারে। কমপ্লিকেটেড কেসে দিনে 2 বার দিব, 7 থেকে 14 দিন। আর টপিক্যাল অ্যাজোল স্ক্রিন যেগুলো আছে এগুলো হচ্ছে দেওয়া যেতে পারে, এবং মেনস্ট্রুয়েশনের এর টাইমও এবং কন্টিনিউ করা যেতে পারে। আর সিস্টেমিক ট্রিটমেন্টে ফ্লুকানাজল, কিটোকোনাজল, ইটাকোনাজল ইউজ করা যেতে পারে। আর পার্টনার ট্রিটমেন্টের জন্য ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য পার্টনার যদি সিমটোমেটিক হয় তাহলে নিস্টাটিন অয়েনমেন্ট হাজব্যান্ডের জন্য, এবং পাশাপাশি কন্ডোম কিউর না হওয়া পর্যন্ত। আচ্ছা, সিডিসি 2015 ক্লাসিফিকেশন অফ ভালভো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, এখানে আনকমপ্লিকেটেড বলা হয়েছে কোনগুলোকে, যদি মাইল্ড টু মডারেট হয়, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা হয় এবং হেলদি হোস্ট হয়, স্পোরাডিক বা ইনফ্রিকুয়েন্ট ইনফেকশন হয়। বাট কমপ্লিকেটেড বলা হয়েছে যদি রিকারেন্ট ইনফেকশন হয়, যে 4 বছর বা তার বেশি সময় ধরে মানে
মানে প্রতি বছর 4 বার বা তার বেশি সময় ধরে ইনফেকশন হচ্ছে, অনেক বেশি সিভিয়ার সিমটমস থাকতেছে। ক্যান্ডিডা বাদেও, ক্যান্ডিডার আর অনেকগুলো মানে ক্যান্ডিডা অ্যালবিকান্স বাদেও আর অনেকগুলো স্পিসিস আছে। সো ওইগুলো দ্বারা হয়তো ইনফেকশন হচ্ছে বা ইমিউনো কম্প্রোমাইজ যারা তাদের ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে আমরা বলতেছি কমপ্লিকেটেড, আর এই ক্ষেত্রে হচ্ছে আনকমপ্লিকেটেড। আর ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস আর ক্যান্ডিডা অ্যালবিকান্সের মধ্যে ডিফারেন্সিয়েটটা আমাদের একটু পড়তে হবে। এগুলো আমরা আসলে এতক্ষণ যা বললাম তা বুঝলেই এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আর ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিসের ক্ষেত্রে আমাদের এখানে হোমোজেনাস ভ্যাজানাল ডিসচার্জ এর কথাটা বলতে হবে। হোয়াইট বা গ্রেইশ হোয়াইট ডিসচার্জ হতে পারে, এখানে কোনো পুরোইটাস থাকে না, ইনফ্লামেশনের কোনো সাইন থাকে না, এবং দেখা যায় যে ফিশি একটা স্মেল কিন্তু এখানে থাকতে পারে, যেটাকে আমরা ম্যালোডোরাস স্মেল বলতেছি। কোনো ইনফ্লামেশনের সাইন আমরা পাবো না, জাস্ট ডিসচার্জ পাইতেছি, যেটা হোয়াইট অ্যাডহারেন্ট হোমোজেনাস ডিসচার্জ। আমরা ইনভেস্টিগেশনের জন্য লিটমাস পেপার টেস্ট করতে পারি, যেখানে ভ্যাজানাল পিসটা 4.5 এর বেশি থাকবে। গ্রাম স্টেইন স্মেয়ারে আমরা মানে ফিউয়ার অ্যাসেন্ট ল্যাক্টোবেসিলাই পাইতে পারি, কারণ ল্যাক্টোবেসিল এগুলোকে ডিস্ট্রাক্ট করে দিতেছে। এবং এখানে আমরা গার্ডনেরেলা বা মবিলুন কাস এরকম যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো পাচ্ছি, যেগুলো হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস করে। আর ওয়েট ফিল্ম অফ ডিসচার্জে আমরা ক্লুসেল 20% বেশি ক্লুসেল পাইতে পারি। হুইপ টেস্ট পজিটিভ হয়, অর্থাৎ ফিশি অর্ডার আমরা পাই যখন 10% কেওসি এর সাথে আমরা ডিসচার্জটাকে মিশাই। সো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এই 4টার মধ্যে যদি 3টা থাকে তাহলে আমরা বলি যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যেটাকে আমরা এমসেলস ক্রাইটেরিয়া বলি। সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। ক্লুসেল মানে হচ্ছে যে ভেজানাল এপিথেলিয়াল সেল, যেগুলোর মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া কোটিং করে আছে বা লেগে আছে, এবং সেলের যে বর্ডারগুলো এগুলো অবস্কিউর হয়ে যায় এগুলো লেগে থাকার কারণে, এবং নর্মাল স্যালাইন ওয়েট মধ্যে এটা আমরা দেখতে পারি। ট্রিটমেন্টে আমরা মেট্রোনিডাজল, ক্লেন্ডামাইসিন এগুলো ট্রাই করতে পারি, এটা ফার্স্ট চয়েস। পার্টনারি ট্রিটমেন্ট হচ্ছে দেওয়া যেতে পারে যদি ইনফেকশন প্রিভেন্ট করতে হয়। মেইনলি গার্ডনেরেলা ভ্যাজাইনালিস এটা মেইনলি করে, অর্থাৎ যেটাকে আমরা হিমোফাইলাস ভ্যাজাইনালিসও বলতে পারি। মানে হিমোফাইলাস ভ্যাজাইনালিসটা মেইনলি হচ্ছে দেখা যায় ইনফেকশন করে। যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, আর্লি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, বেশি আর্লি এজেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, ইমিউনোসাপ্রেশন, সিগারেট স্মোকিং, ইনটিউটেন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস, এগুলো বিভিন্ন রিস্ক ফ্যাক্টর যেগুলো ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস করতে পারে। আলটিমেটলি ভ্যাজানাল পিএইচটা মানে অনেক বেশি অ্যালকালাইন হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং কমপ্লিকেশন হিসেবে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়ে যেতে পারে। তারপরে অ্যাবর্শনের পরে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হওয়া, যেটা ভ্যাজানাল কাফ সেলুলাইটিস পোস্ট, তারপরে হিস্টেক্টমির পরে এটা হইতে পারে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন হইতে পারে, যে প্রিম্যাচার রাপচার অফ মেমব্রেন প্রম, যেটা তারপরে সেকেন্ড ট্রাইমেস্টারে মিসক্যারেজ হয়ে যাওয়া, প্রিটার্ম বার্থ, অ্যান্ডোমেট্রাইটিস মানে অ্যান্ডোমেট্রিয়াম ইনফ্লামেশন, এগুলো হইতে পারে। এখন ধরো একটা মহিলা ইচিং এবং ডিসচার্জ নিয়ে আসছে, তাহলে কি কি হইতে পারে? ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস, যেটা মানে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস দ্বারা যে ইনফেকশন, ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস বলি আমরা। আর মনিলিয়াসিস বা ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা যে ভ্যাজাইনাইটিস হইছে, এইগুলো হইতে পারে, কারণ এগুলোতে পুরিরাইটিস থাকে। আর ভ্যাজাইনাল ডিসচার্জের মোস্ট কমন কজ কি? ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা ইনফেকশন, ক্যালামাইডিয়া ট্রাইকোমাটিস, তারপরে সেনাইল অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস, তারপরে নন স্পেসিফিক ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস। এখন বলতে পারে যে ভাইয়া তাহলে এটা তো বুঝলাম, তবে ভ্যাজানাল ডিসচার্জ উইথ ইচিং আর কি? এখানে যদি উইথ ইচিং বলে দেয় তাহলে মনে রাখবো যে প্রেগনেন্সি, ডায়াবেটিস মেলিটাস, কম্পাউন্ড কন্ট্রাসেপ্টিভ পিল, তারপরে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, ইমিউনো সাপ্রেশন, অবিসিটি, এগুলো যদি থাকে, অর্থাৎ ক্যান্ডিডিয়াসিস বা মনিলিয়াসিসের যে রিস্ক ফ্যাক্টরগুলো ওগুলো এখানে আমরা বলে দিলাম। বাট ট্রাইকোমোনাস ভ্যাজানালিস ইনফেকশন হতে পারে, ওগুলো রিস্ক ফ্যাক্টরগুলো এখানে বলতে হবে। এখন ধরো 30 বছরের একটা ডায়াবেটিক লেডি, ডায়াবেটিস বলে দিছে এবং ফ্লোদি বলে দিছে, অফেন্সিভ ডিসচার্জ বলছে এবং ভালভাল ইচিং আছে, বুঝে গেছি আমরা যে ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা ইনফেকশন হয়েছে। এখন আরেকটা কেস চিন্তা করো যে একটা কার্ড লাইক, তার মানে আমরা বুঝে গেছি ক্যান্ডিডা অ্যালবিকান্স। এখানে দেখো একটা হোয়াইট ডিসচার্জ এবং ইচিং আছে এবং কার্ড লাইক, তার মানে ক্যান্ডিডা অ্যালবিকান্স। এবং যদি বলে আরেকটা কজ যেখানে হচ্ছে ভ্যাজানাল ডিসচার্জ থেকে ইচিং থেকে, ট্রাইকোমোনাস ভ্যাজানাইটিস যেটা ওইটাতে হইতে পারে। এখন সেনাইল ভ্যাজানাইটিস বা অ্যাট্রোফিক ভ্যাজানাইটিস নিয়ে একটু কথা বলবো। তো ঠিক আছে, তো সেনাইল ভ্যাজানাইটিস বা অ্যাট্রোফিক ভ্যাজানাইটিস নিয়ে একটু কথা বলবো। এক্ষেত্রে যেটা হয় যে পোস্ট ম্যানোপজাল যে ওমেন আছে তাদের যদি ইস্ট্রোজেন কমে যায়, ফলে ওই জায়গায় অ্যাট্রোফি হয়ে যায়, এবং অ্যাট্রোফির কারণে এরকম হইতে পারে বয়স বাড়ার সাথে সাথে। এবং এখানে ইয়েলোইশ ব্লাড স্টেইন ভ্যাজানাল ডিসচার্জ হতে পারে, ভ্যাজানা ড্রাই হয়ে যায় অনেক বেশি অ্যাট্রোফির কারণে, এবং এখানে ডিসকমফোর্ট হয়, অনেক বেশি ইনফেকশনের চান্স বেড়ে যায়, আলসার হইতে পারে, এবং ডিসপ্যারোনিয়া, সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ব্যথা হওয়া, প্রসাবে ব্যথা, ভ্যাজানা মনে হচ্ছে কেমন ভারী ভারী লাগতেছে, এবং প্লুরাইটাস ভালভি পাইতে পারি এক্সামিনেশনে। ভ্যাজানাল ওয়াল্ট ইনফ্লেম থাকবে, স্পেকুলাম এক্সামিনেশন যদি করি পেইনফুল ইয়েলোইশ ব্লাড স্টেইন ডিসচার্জ পেতে পারি। আর আমার অবশ্যই সেনাইল এন্ডোমেট্রাইটিস বা ম্যালিগনেসি এগুলো রুল আউট করতে হবে আমার যদি বলতে হয় যে এটা সেনাইল ভ্যাজাইনাইটিস। এবং সার্ভাইকাল সাইটোলজি বায়োপসি করা যেতে পারে অ্যানেস্থেশিয়ার আন্ডারে, কারণ এই বয়সে কি হয় ক্যান্সারের রিস্ক বেশি থাকে। সো ওই জিনিসগুলো আমার এক্সক্লুড করতে হবে। আর ট্রিটমেন্টে আমরা হচ্ছে জেনারেল হেলথ কেয়ারটাকে ইমপ্রুভ করা ট্রাই করবো, আন্ডারলাইং ইনফেকশন থাকলে সেটা ট্রিটমেন্ট দিব, এবং ইস্ট্রোজেন থেরাপি দেওয়া যেতে পারে যদি মনে হয় যে আচ্ছা আমার মহিলাটা যেহেতু পোস্ট মেনোপজাল, তো আমি হচ্ছে সিস্টেমিক ইস্ট্রোজেন থেরাপি দিলেও দিতে পারি। বা হচ্ছে লোকাল ইস্ট্রোজেনও দেওয়া যেতে পারে ক্রিম আকারে অ্যাপ্লিকেটরের সহযোগিতায়। সার্ভিসাইটিস যেটা, এটা হচ্ছে অ্যান্ডোসার্ভিক্সের যে ইনফেকশন মেইনলি, ওইটা ওইখান থেকে গ্ল্যান্ড থাকে, স্টোমা থাকে, সো ওইগুলোকে অ্যাফেক্ট করে। সো কোনিক সার্ভিসাইটিসটা হচ্ছে মোস্ট কমন। সো ভ্যাজানাল অর্গানিজম যেগুলো আছে এগুলো যদি প্যাথোজেনিক হয়ে যায় তাহলে সেখান থেকে দেখা যেতে পারে এটা হইতে পারে, বা প্যাসারিস, টেম্পোন্স বা ফল্টি কন্ট্রাসেপ্টিভ এগুলোর ইউজে রিপিটেড ট্রমা যদি হয়, এবং গণকক্কাল ইনফেকশনের কারণে এরকম হইতে পারে, পিউপেরাল সার্ভিসাইটিস হইতে পারে, এবং সার্ভাইকাল ল্যাসারেশন এবং কোনিক সেলুলাইটিস কিন্তু করতে পারে। এখন কীভাবে ম্যানেজ করবো? আমরা ক্লিনিক্যাল ফিচারে দেখবো যে মিউকয়েড বা মিউকোপ্রুলেন্ট ভ্যাজানাল ডিসচার্জ হবে, পেছনে ব্যথা হচ্ছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাচ্ছে, পেছনে বলতে ব্যাক সাইডে,
এবং লোয়ার অ্যাবডোমিনাল এবং পেলভিক পেইন থাকতে পারে, ডিসপ্যারোনিয়া থাকতে পারে, কন্ট্যাক্ট ব্লিডিং হচ্ছে, মানে যে জায়গায় সমস্যা ওই জায়গায় একটু কন্ট্যাক্ট লাগলেই ব্লিডিং হয়, ম্যানোরেজি এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, ব্যথা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের টাইমে, এবং ইনফার্টিলিটিও হইতে পারে। সার্ভিক্সটা টেন্ডার থাকবে টাচ করলে। স্পিকুলাম এক্সামিনেশনে আমরা হচ্ছে মিউকোপুলিয়ান ডিসচার্জ সার্ভাইকাল লস থেকে দেখতে পারবো, এবং সার্ভিক্সটা ইনলার্জ হবে, কনজেস্টেড থাকবে, একটোপিয়ন থাকতে পারে। একটোপিয়ন জিনিসটা কি, এটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করবো, এবং আমরা অলরেডি আলোচনা করছিও, হ্যাঁ, যে বাহিরের দিকে বের হয়ে আসে আসলে অ্যান্ডোসার্ভিক্সটা, এবং অ্যাসোসিয়েটেড একটুপি থাকতে পারে। আর আমাদের ফার্স্ট হচ্ছে ম্যাগনেসিকে এক্সক্লুড করতে হবে, ভেজাইনাল সাইটোলজি, কলপোস্কোপি, সার্ভাইকাল স্ক্র্যাপ সাইটোলজিগুলো করে। এবং ট্রিটমেন্টে আমরা কী করি, আমরা হচ্ছে ইফ ইনফেকশন যেমন গনোকোকাল বা ক্যালামাইডিয়া, এই ইনফেকশনগুলো যদি থাকে তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। আর যদি কোনিক চেঞ্জগুলো পারসিস্ট করে যায় তাহলে বিভিন্ন প্রসেস আছে, যেমন লেজার, ক্রায়োসার্জারি, ডায়াথার্মিক অটোরাইজেশন, ইলেকট্রোকাউটারি, এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট করা যেতে পারে। যদি একটোপিয়ন থাকে তাহলে আমার ডিপ লিনিয়ার বার্নস দ্বারা ট্রিটমেন্ট দিতে হবে। যদি একটুপি প্রেজেন্ট থাকে তাহলে আমার কোয়াগুলেশন পারফর্ম করতে হবে। তো এই আনরেসপন্সিভ কেসে আমরা সার্ভিসটা অ্যাম্পুটেশন করে ফেলতে পারি, কেটে ফেলতে পারি। যদি ইয়াং এবং ফার্টিলিটি দরকার হয়, আর হিস্টেক্টমি করে ফেলতে পারি যদি মাল্টিপারাস হয়, এখন আর বাচ্চার দরকার নেই তাহলে। আর 32 বছর একটা মহিলা যার কোনিক ডিসচার্জ আছে 6 মাস ধরে, সময় মোটামুটি ধরতে পারি যাচ্ছে এটা কোনিক সার্ভিসাইটিস হতে পারে, এবং হাইপারট্রফিক একটা সার্ভিক্স পেলাম এক্সামিনেশন করে, সার্ভিক্যাল ডিসচার্জ আছে, তার মানে আমি ধরে নিচ্ছি এটা কোনিক সার্ভিসাইটিস।